join our online class in Chittagong Polytechnic Institute. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল আমি কেমিস্ট্রি নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে এরপর যেগুলো আছে আণবিক সংকেত এবং আণবিক সংকেত সেই বিষয়ে কিছু আলোচনা করতে। গতকাল ক্লাসে কিছু ধাতু, অধাতু এবং কিছু মূলকের নাম আমরা শিখছি। আজকে এগুলোর উপর আমরা আণবিক সংকেত তৈরি করার চেষ্টা করি। কালকে সোডিয়াম সালফেট কিভাবে লিখতে হয় বলে দেখাচ্ছি। সোডিয়ামের প্রতীক N, সালফেট SO4, সোডিয়ামের যোজনী 1, সালফেটের 2, সংখ্যাটা হবে Na2SO4। একইভাবে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, সালফেটের ভ্যালেন্সি 2, সংকেতটা হবে CaSO4। জিঙ্ক সালফেট জিঙ্কের প্রতীক জিঙ্কের যোজনী 2, সালফেটের 2, জিঙ্ক সালফেট। আয়রন 2, সালফেট, আয়রন একই, সালফেট SO4। আয়রনের ভ্যালেন্সি 2, যেহেতু আয়রন 2 সেজন্য ভ্যালেন্সি 2, সালফেট ভ্যালেন্সি 2 equal to SO4। আয়রন 2 সালফেটকে আবার কি বলে? ফেরাস সালফেট বলে। আয়রন 2 সালফেট বা ফেরাস সালফেট এটা একই সংকেত পাবে। অনুরূপভাবে আয়রন 3 সালফেট আয়রন যেহেতু 3 এটাকে ব্যালেন্স হবে সালফেট 2, সংখ্যাটা হবে Fe2SO4 4 ব্র্যাকেট 3। আয়রন 3 সালফেটকে কি বলে? এটাকে ফেরিক সালফেট তো আয়রন 3 সালফেট বা ফেরিক সালফেট দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। অনুরূপভাবে কপার 1 সালফেট কপার যেহেতু 1 তাহলে ব্যালেন্স হবে সালফেট সংকেতটা হবে CO2SO4। কপার 1 সালফেটকে কি বলে? এটাকে
কিউ প্লাস সালফেটও অনুরূপভাবে কপার 2 সালফেট কি হবে কপার Cu সালফেট SO4 কপারের যেহেতু 2 তার ব্যালেন্স হবে 2 সালফেট 2 ইকুয়াল টু CuSO4 কপার 2 সালফেটকে বলা হয় কিউ ফ্রি সালফেট। তাহলে আয়রন 1 আয়রন 2 আয়রন 3 কপার 1 কপার 2 এখন এই অনুরূপভাবে এই জাতীয়গুলো তোমরা যদি কম হয় সেক্ষেত্রে কিউ প্লাস ফেরাস কম হলে আর বেশি হলে কিউপ্রিক ফেরিক মার্কিউরিক কম হলে আস ব্যবহার করবে বেশি হলে ঠিক ব্যবহার করতে হবে। একটা হলো কিউপ্রাস সালফেট আর একটা হলো কিউপ্রিক সালফেট। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা নাইট্রাইট দিয়ে কয়েকটা করে দেখো। যদি বলি সোডিয়াম নাইট্রাইট লিখো, কিভাবে লিখবে? সোডিয়াম হলো নাইট্রেট NO2 সোডিয়াম ব্যালেন্সি 1 নাইট্রেটের 1 তো সোডিয়াম নাইট্রেট NaNO অনুরূপভাবে জিঙ্ক নাইট্রেট যেটা জিঙ্কের ব্যালেন্সি 2 নাইট্রেট 1 ইকুয়াল টু জিঙ্ক NO3 ব্র্যাকেট তাহলে আশা করি এইভাবে যে কোনো অনেক সংখ্যা তোমরা করতে পারো। এখন কিছু যৌগের আমরা গাঠনিক সংকেত শিখব। প্রথম যৌগটা লিখলাম সালফিউরিক অ্যাসিড। এটা সংকেত তোমরা সবাই জানো H2SO4 তাহলে এটা গাঠনিক সংকেত কিভাবে করবে? সব সময় ধরে নিবে হাইড্রোজেনের ক্ষেত্রে সব সময় +1 অক্সিজেন সব সময় -2 সেই হিসাবে কেন্দ্রীয় মৌলটা সালফার কার্যজনী বের করতে হবে।
এক্ষেত্রে অক্সিজেন হবে সবসময় -2, হাইড্রোজেন সবসময় +1। আর এই দুটোর সাহায্যে তোমাকে কেন্দ্রীয় মোল সালফারের যোজনী বের করে নিতে হবে। আর কিভাবে বের করবে? H2SO4, হাইড্রোজেন হলো 1 * 2, সালফার যেহেতু জানি না সালফারটা দেবো X, আর অক্সিজেনের জন্য বসাবো -2 * 4, আর সবগুলোর যোগফল হবে 0। তাহলে এখান থেকে x এর মান কত হয়? 2 + x minus 8 বা x minus 6 0, তাহলে x 6। তাহলে কেন্দ্রীয় মোল সালফারের যোজনী পেয়ে গেছি কত? 6। তাহলে সালফারের কয়টা হাত? 6টা হাত। চারদিকে 4টা অক্সিজেন বসাইছি, আবার প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে হাত আছে। এখানে 2টা দিছি, এখানে 2টা দিছি, আর এখানে হাইড্রোজেন আর সালফারের 1 2 3 4 5 6, সালফারের 6টা হাত 1 2 3 4 5 6, প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে হাত, একটা 2টা, এই অক্সিজেনের একটা 2টা, এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা, আর প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে, হাইড্রোজেনের একটা করে এখানে হাত আছে। অর্থাৎ এগুলো হলো বন্ধন বা বন্ড। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এভাবে আরেকটা তোমরা করতে পারো কিনা দেখো, চেষ্টা করো। দেখো সালফিউরাস অ্যাসিড, এটা সালফিউরিক, তাহলে এখানে 4 হবে। সালফিউরাস হলে কমে যাবে, H2SO3। এটা অনুরূপ তোমরা এটা চেষ্টা করে দেখো পারো কিনা। সবসময় সব করবে কি কেন্দ্রীয় মোলের যোজনী। হাইড্রোজেন এবং অক্সিজেন আমাদের জানা আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় +1, অক্সিজেনের ক্ষেত্রে সবসময় -2 ধরতে হবে। তবে এখানে যোজনী হিসাব করি নাই, এখানে একটা হাইড্রোজেনের জারণ সংখ্যা, একটা অক্সিজেনের জারণ সংখ্যা। যোজনী হবে সবসময় পজিটিভ, কিন্তু জারণ সংখ্যাটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু যোজনী অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখানে কেন্দ্রীয় মোলের যোজনী কিভাবে হিসাব করবে? হাইড্রোজেন বলেছি কি +1 জারণ সংখ্যা, অক্সিজেনের বলেছি জারণ সংখ্যা -2, সালফারের বের করব। কিভাবে বের করবে? 1 * 2 + x plus 3 * -2 = বা 2 + x - 6 = 0, বা x - 4 = 0, x = 4। তাহলে এখানে সালফার কেন্দ্রীয় মোলের যোজনী হয়ে গেল কত? 4। সালফারের এখানে কয়টা হাত হবে? 4টা হাত। এখানে সালফারের 4টা বন্ড দিতে হবে, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 3টা। সেজন্য কি করেছি 3 থেকে 3টা প্রথমে অক্সিজেন দিয়ে দিচ্ছি, এরপর হাইড্রোজেন 2টা, আর এখানে একটা নিবন্ধন করে দিচ্ছি। তাহলে 1 2 3 4, সালফারের 4টা বন্ড মিলছে, অক্সিজেনের 2টা বন্ড, একটা 2টা, অক্সিজেনের একটা 2টা।
এভাবে আশা করি তোমরা বাকি যে যৌগগুলো আছে সেগুলোর পানির সংখ্যা করতে পারবে। আরেকটা আমি পানির সংখ্যার জন্য দিচ্ছি, এটা তোমরা চেষ্টা করো। ফসফিউরিক অ্যাসিড, এটা সংখ্যা কি? H3PO4। মানে এটা কিভাবে করবে? প্রথমে এখানে ক্যালসিয়াম ও ফসফরাস, এটা জারণ সংখ্যা বের করবে, অর্থাৎ যৌগটা বের করবে। তাহলে একইভাবে এটা মনে করে হিসাব করা গেল, মানে ক্যালসিয়াম বলে জারণ সংখ্যা কত হয়? হাইড্রোজেন সবসময় +1, অক্সিজেন সবসময় -2। কি এর মান জানা নাই, সেজন্য তাহলে 1 * 3, তিনটা হাইড্রোজেন 1 * 3, p এর জন্য বসবে x। অক্সিজেন আছে 4টা, 4 * -2 = 0। তাহলে 3 + x - 8 = 0। তাহলে x - 5 = 0, x = 5। আর এখানে ফসফরাস আছে, ব্যালেন্স চলে গেল 5। তাহলে ফসফরাসের জন্য কয়টা হাত হবে? ফসফরাসে কয়টা বন্ধন আসবে? কেন্দ্রীয় বলটা সবসময় মাঝখানে লিখতে হবে, আর 5টা বন্ড বা হাত ব্যবহার করতে হবে। এখন অক্সিজেন আছে 4টা, চারদিকে 4টা অক্সিজেন প্রথমে বসিয়ে দিলাম। তারপর হাইড্রোজেন আছে 3টা, 3 দিকে 3টা হাইড্রোজেন বসিয়ে দিলাম। যেহেতু অক্সিজেনটা খালি, তাহলে এখানে একটা দ্বিবন্ধন। তাহলে ফসফরাসে 1 2 3 4 5, ফসফরাসে 5টা যৌগ এখানে। অক্সিজেনের 2টা, প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে হাত আছে, আর হাইড্রোজেনের হবে 1টা করে হাত। অনুরূপভাবে তোমরা এটা চেষ্টা করে দেখো। ফসফিউরাস, এটা কি হবে? সংকেত H3PO3। এটা তোমরা চেষ্টা করে দেখো। এখানে কেন্দ্রীয় মোল হলো ফসফরাস, যেটার মান জানা নাই, এগুলো x মান দিয়েছে। তাহলে এখানে x এর মান কত হয় হিসাব করো। আর এখানে x এর মান কত হবে? 1 * 3 + x 3 * -1 = 0, 3 + x - 6 = 0, তাহলে x = 3। এখানে ক্যালসিয়াম ফসফরাসের যৌগ হয়ে যাবে 3। মানে ফসফরাসের কয়টা হাত হবে? আর হাইড্রোজেন প্রত্যেকটার সাথে একটা হাইড্রোজেন বসিয়ে দিই। এখানে ফসফরাসের 1 2 3, অক্সিজেনের 2টা করে, প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে হাত আছে।
প্রত্যেকটা অক্সিজেনের দুইটা আর হাইড্রোজেনের একটা করে হাত আছে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। এখন একটা জৈব যৌগ থেকে দিচ্ছি, এটা করতে পারবে না। দেখো এটা হলো কি মিথেন, সংখ্যা হলো CH4। সবসময় মনে রাখবে কার্বনের 4টা হাত। যৌগ যৌগে যখন করবে তখন সবসময় মনে রাখবে কার্বনের 4টা কি আছে, হাত আছে। যেহেতু কার্বনের 4টা হাত, সেজন্য চারদিকে 4টা হাইড্রোজেন সেট করবে। এখন যদি বলি একইভাবে আরেকটা যৌগ যৌগ ইথেন C2H6, এটা করতে যদি বলি এটা কিভাবে করবে? ইথেনে ছিল একটা কার্বন, সেজন্য একটা কার্বন দিয়ে চারদিকে 4টা হাত দিয়ে দিচ্ছি। কিন্তু ইথেনে আছে 2টা কার্বন, সেজন্য প্রথম কাজ হলো কার্বনটা বসিয়ে ফেলবে। যে 2টা কার্বন আছে এই 2টা কার্বন প্রথমে মাঝখানে এটাকে সেট করে নিতে হবে। তারপর হাইড্রোজেন যেগুলো আছে সেগুলোকে বসাবো। যেহেতু প্রত্যেকটা কার্বনে 4টা হাত, 1 2 3 4, এই কার্বনের 4টা হাত 1 2 3 4, আর বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিই। সবসময় মনে রাখতে হবে এখানে কার্বনের 4 হাইড্রোজেন। এক্ষেত্রে এই ধরনের হিসাব আর করতে হবে না। এখন যদি একটা দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ যৌগ নিই, যেমন ইথিলিন বা ইথিন, এটা দ্বিবন্ধন বিশিষ্ট। এটা সংকেত হলো কি C2H4। তাহলে এটা কিভাবে করবে? C2H4, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দিবে, এখানে কার্বন কার্বন শুধু দ্বিবন্ধন দিবে, C ডাবল বন্ড C। তাহলে কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিবে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। আরেকটা যৌগ আছে জৈব যৌগ, তার মধ্যে এটা হলো কি C6H6। যৌগ যৌগের 2 ভাগ পরে পড়বে। এগুলো হলো অ্যালকিটিক আর এটা হলো অ্যারোমেটিক। এখন এটাকে কিভাবে করবে? কার্বনের সংখ্যাতে এখানেও কার্বনের সবসময় 4টা হাত হিসাব করতে হবে। কার্বনের কয়টা হাত হিসাব করবে? সবসময় 4টা। সেই হিসাবে প্রথমে C দিয়ে দিবে, এরপর দিবে আবার C, এরপর আবার C, এভাবে এখানেও C, এখানেও C। এরপর এখানে হাইড্রোজেন কয়টা? 6টা হাইড্রোজেন। এক 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন বসিয়ে ফেলছে, কিন্তু কার্বনের 4 হাত হিসাব করবো। এই কার্বনের দেখো 1 2 3, তাহলে এখানে একটা কি দিতে হবে? দ্বিবন্ধন দিতে হবে। যেহেতু 3টা কার্বনের পেয়েছি কত? 3টা হাত, কিন্তু কার্বনের হবে 4 হাত। তাহলে 4 হাত কিভাবে করবো?
হয় এটাকে দ্বিবন্ধন করে দিব অথবা এটাকে দ্বিবন্ধন করে দিব। এই কার্বনের জন্য করতেছি, এই কার্বনের জন্য 1 2 3 4, আবার এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের জন্য কি হবে 1 2 3, তাহলে এখানে কি করব দ্বিবন্ধন করব, দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন, আবার এটা কি হয়ে যাবে দেখো এখানে প্রত্যেকটা কার্বনের 4টা করে বন্ড আছে। এই কার্বনের জন্য 4টা 1 2 3 4, এই কার্বনের 4টা 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের জন্য কয়টা 4টা হাত 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের কয়টা আছে 1 2 3 4। এটা হলো বেনজিনের গাঠনিক সংকেত। তবে কেউ যদি এভাবেও লিখো বেনজিনের চক্র করে, এটা হলো কি একটা বেনজিনের চক্র, এটা দিয়েও দেখাতে পারো। তবে এখানে দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এটা দিতে পারো, অথবা এটার মধ্যে একটা সার্কেল করে দিল। তবে ঘাটের সঙ্গে করলে এটা লেখার চেষ্টা করবে, না পারলে এটা এখানেও এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এবার এটা হলো বেনজিনের চক্র, এটাও বেনজিনের চক্র। তবে দ্বিবন্ধন গুলো এখানেও দিতে পারো, এখান থেকে শুরু করতে পারো বা এখান থেকেও শুরু করতে পারো। এখন এটা কোথায় হবে স্টার্ট এখনো সিদ্ধান্ত হয়নি, সেজন্য অনেকে এটাকে সার্কেল দিয়েও প্রকাশ করে, কারণ এটা সবসময় মুভিং পজিশন আছে। এখন এখানে দ্বিবন্ধন আছে, কিছুক্ষণ পর এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, আবার এখানে এক বন্ধন আছে, কিছুক্ষণ পর এখানে দ্বিবন্ধন হয়ে যাবে, সেজন্য সার্কেল দেয়। এখন ওটা ডিসিশন হয়নি, প্রত্যেকে স্টার্ট হয়। গানের সংকেত বললে এটা লেখার চেষ্টা করবে, না হয় এগুলো দিয়েও প্রকাশ করলে হবে। আশা করি তোমরা গানের সংকেতগুলো এভাবে করতে পারো, এভাবে বিভিন্ন যৌগের গানের সংকেত তোমরা অনুশীলন করবে। আমাদের প্রথম যে চ্যাপ্টার, প্রথম অধ্যায় হলো পরমাণু গঠন ও রাসায়নিক বন্ধন। তোমরা এগুলো ধারণা নবম দশম শ্রেণীতে পেয়ে গেছো। কালকে আমি বলেছি কি পদার্থকে বিশ্লেষণ করলে কি কি পাওয়া যাবে, 3টা পদার্থ পাওয়া যাবে, মিশ্র যৌগিক এবং মৌলিক। আমি শুধু বলতে দিলাম মৌলিক মৌলিক পদার্থ কালকে এগুলো নিয়ে আলোচনা করেছে। প্রায় 119টা পদার্থ কি আছে এখনো আবিষ্কৃত, মৌলিক পদার্থের সংখ্যা 119টা। মৌলিক পদার্থ থেকে পাবে কি অণু, অণু থেকে হবে কি পরমাণু, অণু এরপর পাবে কি পরমাণু। পরমাণুকে যখন বিশ্লেষণ করবে তখন কি পাবে, কতগুলো স্থায়ী মৌলিক কণিকা এবং কিছু অস্থায়ী মৌলিক কণিকা পেয়ে যাবে। কিছু স্থায়ী মৌলিক কণিকা পাবে আর কিছু পাবে অস্থায়ী মৌলিক কণিকা। মানে পদার্থকে যখন বিশ্লেষণ করব তখন একটা পদার্থ পাবো, সেটা কি মৌলিক, প্রথমে মিশ্র, মিশ্র থেকে যৌগিক, তারপর পাবো আরো ছোট করলে মৌলিক।
মৌলিক পদার্থকে আরো যদি ছোট করে ফেলি তাহলে পেয়ে যাবো অণু। মৌলিক পদার্থকে যখন বিশ্লেষণ করবো আরো ভেঙে ফেলবো তখন অণুতে চলে আসবে। অনেকে যখন আরো বিশ্লেষণ করবো ভেঙে ফেলবো ছোট করে ফেলবো তখন পেয়ে যাবো পরমাণু। পরমাণুর মধ্যে থাকবে কি কিছু স্থায়ী মৌলিক কণিকা আর কিছু অস্থায়ী মৌলিক কণিকা। আমাদের স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জানতে হবে। স্থায়ী মৌলিক কণিকা কি কি? পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা হলো স্থায়ী মৌলিক কণিকা। একটা পরমাণুকে যখন বিশ্লেষণ করবে তখন কি পাবে? স্থায়ী তিনটা মৌলিক কণিকা পাবে। অস্থায়ী পাবে কিন্তু এগুলো সবসময় কি হবে? পরিবর্তন হয়ে যাবে। ম্যাসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো এগুলো সবসময় পরিবর্তন হতে থাকে। তো স্থায়ী পাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ধরলাম এটা একটা পরমাণু, এটা তার নিউক্লিয়াস। এটা কি কেন্দ্রের মধ্যে যেটা আছে এটা নিউক্লিয়াস, আর এখানে বহিস্থ কক্ষপথে থাকবে কে? ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে থেকে আছে প্রোটন আছে আর নিউট্রন আছে। তাহলে একটা পরমাণুকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাবো। একটা হলো তার কেন্দ্র, যেটার নাম দিছে নিউক্লিয়াস। তার মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে থাকবে কি কি? প্রোটন থাকবে এবং নিউট্রন থাকবে। একটা পরমাণু কয়টা অংশ? দুটো অংশ, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকবে? প্রোটন আর নিউট্রন। এই দুটোর সমন্বয়ে একটা নিউক্লিয়াস তৈরি হবে। আর ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। এগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান থাকে। তাহলে পরমাণু স্থায়ী মৌলিক কণিকা কয়টি? তিনটা স্থায়ী মৌলিক কণিকা আছে। একটা হলো ইলেকট্রন, একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। এবং পরমাণুর দুটো অংশ, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো বহিস্থ কক্ষপথে ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে সবসময় প্রোটন এবং নিউট্রন গুলো অবস্থান করে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো সর্বদা ঘূর্ণায়মান থাকে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংকস অফ অল, বেস্ট অফ লাক।